আসসালামু আলাইকুম ইংলিশ লার্নিং অ্যান্ড স্পিকিং একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব এসএসসি এবং এইচএসসি। মূলত এটা একটি এইচএসসি কোয়েশ্চেন, তো এইচএসসি এর রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব এবং যে রাইট ফর্ম অফ ভার্বটা একদম আসলে কিভাবে হওয়া উচিত খুব বেসিক টাচ করে, মানে হচ্ছে যে ভার্বকে না বুঝে অ্যাপ্লাই করা একদম বাদ দিয়ে একদম কোন ভার্বকে আমি কোন ফর্মে দিচ্ছি এবং কেন দিচ্ছি পুরো বেসিক গুলোকে টাচ করে আমরা রাইট ফর্মটা আমরা এক্সারসাইজ করব। তো এটা এসএসসি তো রাইট ফর্ম ভার্ব কোশ্চেনটা আছে আমরা জানি, তো যারা এখানে বুঝবেন, তো হয়তো কেউ যদি এইচএসসি না বা এসএসসি হয়ে থাকে তাদের জন্য এটা আমি যেভাবে এক্সপ্লেইন করবো অবশ্যই তারাও বুঝবেন এবং তাদেরও কাজে আসবে। তো ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। আজকে আমরা যে কোয়েশ্চেনটা দেখছি, আমি কোয়েশ্চেনটা পড়ছি। এটা হচ্ছে আমরা জানি নোবেল প্রাইজ খুবই একটা ফেমাস ওয়ার্ল্ড, মানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড খুব ফেমাস একটা নোবেল প্রাইজ, এটা নিয়ে বলা হচ্ছে এখানে। নোবেল প্রাইজেস award এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে every year for outstanding achievements in the fields of science, literature and for promote world peace। বাক্যটি এখানে শেষ হচ্ছে। এখানে একটা কথা বললে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফুল স্টপ পর্যন্ত পড়তে হবে, এবং আমরা অনেকেই আসলে রাইট ফর্ম ভার্বটা কিভাবে শুরু করি, সরাসরি ভার্বের স্ট্রাকচারে শুরু করি। হ্যাঁ, প্রিপোজিশন প্লাস ভিএম প্লাস আইএনজি, আচ্ছা ঠিক আছে, প্রিপোজিশন প্লাস ভিএম প্লাস আইএনজি হয়, আমরা জানি, বাট সবগুলো রুল তো এত সিম্পল না। যেমন এখানে কিছু কমপ্লেক্সিটিস রয়েছে, যেমন আমি কি শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, নাকি আমি অক্সিলারি সহ পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, এই ধরনের অনেকগুলো ডিসিশন আসে, যেটার জন্য আপনাকে আসলে বুঝতে হবে বাক্যে কতটি ক্লজ রয়েছে। ডিভিউস আমি বিষয় আবার ক্লিয়ার করছি, আমাকে বুঝতে হবে যে বাক্যে কতটি, মানে বাক্যে কয়টা ক্লজ রয়েছে আমাদের বাক্যে। এখানে আমি একটু ক্লিয়ার করি যে অনেক হয়তো বুঝতে সমস্যা হয়। ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে যে আর গ্রুপ অফ ওয়ার্ড, মানে কয়েকটা শব্দের মধ্যে যদি ফাইনাইট ভার্ব অথবা মডেল ভার্ব থাকে তাহলে সেখানে একটা ক্লজ হবে। যাদের ক্লজের সংখ্যা জানা আছে তাদের কাছে অবশ্যই আমার কথাটা শুনে মনে হবে একটু একটু ভিন্ন ছিল এটা। সাধারণত আমরা অনেকে বলি ক্লজ হচ্ছে যে আর গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে সেখানে একটি ক্লজ হয়। এই সংখ্যাটা চাইতে আমি যে সংখ্যাটা দিলাম সেটা একটু বেটার। আমি প্রুভ করছি কিভাবে। কারণ প্রথম কথা হচ্ছে যে অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, সাবজেক্টটা ফেলে দেওয়া যায়, কখন কখন ক্লজের সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে। আচ্ছা, অপরদিকে হচ্ছে যে ফাইনাইট ভার্ব ছাড়াও ক্লজ হয়। আমি একটু বেসিক গ্রামার কথা বলছি, যদি এক গ্রুপ অফ ওয়ার্ডে যখন মডেল ভার্ব থাকে তখন সেখানে ফাইনাইট থাকে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই ক্যান ডু ইট। আমি জাস্ট ফাইনাইট ভার্বের বিষয়টা ক্লিয়ার করছি। আমরা ক্লজ সম্বন্ধে আমি কথা বলছি যে ক্লজ কাকে বলে। ক্লজ হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডে ফাইনাইট ভার্ব অথবা মডেল ভার্ব থাকলে সেখানে ক্লজ হবে। যারা বিলিভ করেন যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই কথাটা চাইতে আমি যে কথাটা বলেছি সেটা অবশ্যই বেটার, তো আমি যেটা প্রুফ করতে চাচ্ছি যে অনেক সময় হয় কি মডেল ভার্ব থাকলে ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না, এবং এটা ইন্টারন্যাশনাল যে কোনো গ্রামারই এটাই বলে। তো আমি একটা উদাহরণ দেখাচ্ছি, যেমন আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট এই বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এটা ক্লজ এবং এটা একটা বাক্য এখানে, মানে অর্থাৎ এখানে একটাই ক্লজ আছে। যখন একটি ক্লজ থাকে তখন সেটাকে আমরা ক্লজ বলি না, বাক্য বলে ফেলি, সেন্টেন্স বলি আমরা। এখানে এটা সবাই জানেন, আপনারা বুঝতে পারছেন খুব স্পষ্ট যে ক্যান হচ্ছে খুব প্রসিদ্ধ একটা মডেল ভার্ব। তো ক্যানের পরে যে আমরা দেখতে পাচ্ছি ডু, ডু কিন্তু এখানে ফাইনাল ভার্ব না। যে কোনো ইন্টারন্যাশনাল গ্রামারে যেটা বলা হয় যে মডেল ভার্ব পরে যে ভার্বটি থাকে সেটা হচ্ছে ইনফিনিটিভ। তবে হ্যাঁ, আপনাদের কারো কোয়েশ্চেন আসতে পারে যারা 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 জেনে থাকবেন যে ইনফিনিটিভ তো টু থাকে এটা শুরুতে। তো মডেল ভার্বের পরে আসলে যে ইনফিনিটিভ থাকে তার টুটা উজ্জ্ব থাকে, এবং এটা একটা নাম আছে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ টু ছাড়াও আসতে পারে, উজ্জ্ব থাকতে পারে, বিশেষ করে মডেল ভার্বের পরে ইনফিনিটিভের টুটা সবসময় উজ্জ্ব থাকে, এই জন্য এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তাহলে দেখুন, যারা বিশ্বাস করেন যে ফাইনাল মানে হচ্ছে যে যারা বিশ্বাস করেন যে গ্রুপ অফ ওয়ার্ডে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকলে ক্লজ হয়, তাহলে তাদের ডেফিনিশনটা আসলে অনেক দিক থেকে স্ট্রং না। নাম্বার ওয়ান যেটা আমি দেখিয়েছি যে অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে। নাম্বার টু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি এক্সাম্পল দেখিয়েছি যে এই বাক্যে কোনো ফাইনাল ভার্ব নাই, কিন্তু এই বাক্যে কোনো ফাইনাল ভার্ব নাই। ক্যান হচ্ছে মডেল ভার্ব আর ডু হচ্ছে ইনফিনিটিভ, যে কোনো ইন্টারন্যাশনাল গ্রামার এটা বলে। ওকে, কেউ যদি যদি এটা খেয়াল করে না থাকতেন তাহলে এখন নিজেকে আপডেট করে নেন। ওকে, ইংরেজিকে গ্লোবালি যেভাবে শেখা হয় সেভাবে আমরা, আমার উদ্দেশ্য হচ্ছে সেভাবে যাতে করে আপনাদের কাছে আমি পরিচয় বা পরিচিত করতে পারি বা তুলে ধরতে পারি। তাহলে এখানে দেখুন এই বাক্যটাতে কোনো ফাইনাল ভার্ব নেই, কিন্তু মডেল ভার্ব রয়েছে, আর মডেল ভার্ব থাকলে পরে কখনো ফাইনাল ভার্ব হয় না একই ক্লজের মধ্যে, এটা হচ্ছে একটা নন ফাইনাল ভার্ব। তাহলে এই জন্য আমি ক্লজের সংখ্যা যেটা দিয়েছি আমি সেটা একটু প্লিজ এটা মনে রাখবেন যে এক গ্রুপ ওয়ার্ডের মধ্যে যদি ফাইনাল ভার্ব থাকে অথবা মডেল ভার্ব থাকে তাহলে সেটা কি হবে, ক্লজ হবে। ওকে, সাবজেক্ট এত
গুরুত্বপূর্ণ না, ফাইনাইট অথবা মডেল থাকলেই সেখানে ক্লজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা একটু মানে জাস্ট নিজের কমন সেন্স বা বিবেকটা একটু খাটাই যে একটি বাক্যে, দেখুন আমি জাস্ট একটু ফাইনাইট ভার্ব একটু ফোকাস করছি, বিকজ রাইট ফর্ম ভার্ব বোঝার জন্য আপনাকে অবশ্যই খুব স্ট্রংলি বুঝতে হবে ফাইনাইট নন ফাইনাইটের বিষয়টা। ফাইনাইট ভার্ব হচ্ছে যে, আচ্ছা কারো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব হচ্ছে যে যেই ভার্বটি টেন্সের সাথে সাথে পরিবর্তিত হয়, যে ভার্বটি টেন্স নেয়। মনে রাখবেন টেন্স, আপনি যদি পুরো ক্লজের যদি টেন্স চেঞ্জ করেন তাহলে দেখবেন একটা ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি ফাইনাইট ভার্বের আমি স্পেসিফিকলি ক্লাসে তখন আমি হয়তো আলাদা আলাদা 3টি এক্সাম্পল লিখে দেখাবো, বাট আমি আজকে এখন যেটা কথা বলছি ক্লজ নিয়ে। ক্লজ কখন হয়? এক গ্রুপ অফ ওয়ার্ডে যদি একটি ফাইনাইট ভার্ব অথবা একটি মডেল ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ হবে। মনে রাখতে হবে ফাইনাইট থাকলে মডেল থাকবে না একটি ক্লজের মধ্যে, অথবা মডেল থাকলে আবার ফাইনাইট থাকবে না, অর্থাৎ ফাইনাইট এবং মডেল দুজন কখনো একসাথে একটি ক্লজের মধ্যে আসতে পারবে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, তো আই ক্যান ডু ইট, তাহলে এখানের মধ্যে এটা একটা ক্লজ হয়েছে, ফাইন। তো আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা রাইট ফর্ম অফ ভার্বকে একদম খুবই কনফিডেন্টলি করার জন্য আমি ফুল স্টপ পর্যন্ত সেন্টেন্সটা পড়ব, অবশ্যই পড়তে হবে। যখন আমি ফুল স্টপ পর্যন্ত সেন্টেন্সটা পড়ব, তারপরে আমাকে আসলে বুঝতে হবে যে বাক্যে কতটি ক্লজ হবে। অনেকে কোশ্চেন আসতে পারে এত কিছু বুঝার দরকার আছে, আমি সরাসরি আমি করে ফেলতে পারি। আমরা পরবর্তী আরো অনেক এসএসসি দেখবো। সেই ফর আপনার মনে করেন যে আপনার একটি সেন্টেন্সে 3টা ব্ল্যাঙ্ক আছে, তো 3টি ব্ল্যাঙ্কের মধ্যে কোয়েশ্চেন চলে আসতে পারে যে এখানে আপনি হয়তো সরাসরি টেন্স অ্যাপ্লাই করা শুরু করে দেবেন। আমরা অনেকেই ছোটবেলা থেকে টেন্স পড়ে আসতেছি। যেমন দেখেন আমি একটু খুব মৌলিক কোয়েশ্চেন করি, হয়তো অনেকে ভাবনা নেই কখনো যে আসলে এরকম মৌলিক কোয়েশ্চেন হতে পারে। সেটা হচ্ছে একটি বাক্যে ফুল স্টপ দিয়ে একটি বাক্য শেষ হয়, রাইট? ফুল স্টপ দিয়ে একটি বাক্য হয়। একটি বাক্যে কয়টি টেন্স আসে? আমরা তো ছোটবেলা থেকে টেন্স পড়ে আসতেছি, টেন্সের অনেকগুলো প্রকার মুখস্থ করে আসতেছি, অ্যাপ্লাই করে আসতেছি। একটি বাক্যে কয়টি টেন্স হয় একটু ভেবে দেখুন। অনেক হয়তো কেউ হয়তো আনসার মনে আসছে সে বাট কনফিডেন্ট না। একটি বাক্যে যতটি ক্লজ হবে ততটি টেন্স হবে। দেখুন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনার মনে করেন একটি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, আপনার একটি ব্ল্যাঙ্ক রয়েছে। এখন আপনি ব্ল্যাঙ্কের আপনার মনে করেন যে একটা ফুল স্টপ দিকটা বাক্য পর্যন্ত শেষ পর্যন্ত বললেন রাইট ফর্ম অফ ভার্বে, পরার পর আপনি দেখলেন যে বাক্যটাতে 3টি ব্ল্যাঙ্ক রয়েছে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আপনাকে যদি হিসাব মিলাতে হবে যে বাক্যে কয়টি ক্লজ হবে, আর কতটি ক্লজ হবে সেটা ডিপেন্ড করে যে এই বাক্যে কতটি ফাইনাইট ভার্ব হবে। ওকে, তো যদি এই বাক্যে যদি 3টি ক্লজ হয়, এখন আমাকে হয়তো কেউ কোশ্চেন করতে পারে যে আসলে একটি ক্লাস এত জিনিস এতগুলো একসাথে এক্সপ্লেইন করা সম্ভব না, আমি ধীরে ধীরে করব। মনে করুন যে আপনি একটা বাক্য পড়লেন, বাক্যে 3টি ব্ল্যাঙ্ক আছে। তো একজন স্টুডেন্টকে প্রথমে বুঝতে হবে যে এই বাক্যে কতটি ক্লজ হবে। যদি বাক্যে 2টা ক্লজ হয় তাহলে আমার এই বাক্যে 2টা ফাইনাইট ভার্ব অথবা 2টা মডেল ভার্ব অথবা একটা ফাইনাইট একটা মডেল এরকম লাগবে। তো যতগুলো ক্লজ হবে ততগুলো ফাইনাইট অথবা মডেল হতে হবে। কিন্তু এখন কেউ আমাকে কোশ্চেন করতে পারে যে আচ্ছা আমরা তো রাইট ফর্ম ভার্ব যখন করবো তখন ভার্বটা তো দেওয়া থাকবে না। আমি তো হ্যাঁ, ভার্বটা দেওয়া থাকবে না, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যান্য কিছু দেখেও বোঝা যায়, আমরা আলোচনা করবো যে বাকি কয়টা ক্লজ হবে, বাট মাইন্ড ইউ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ মেনি ক্লজেস শুড দেয়ার বি ইন দ্য সেন্টেন্স। এটা আপনাকে বুঝতে হবে যে বাক্যে কতটা ক্লজ হবে, আর যতটা ক্লজ হবে ততটা ফাইনাইট ভার্ব অথবা মডেল ভার্ব হবে। ওকে ফাইন, চলুন আমরা তাহলে বাক্যটা পড়ে প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিই যে এখানে আসলে কয়টা ক্লজ হচ্ছে। নোবেল প্রাইজেস awarded আমি বলছি না every year for outstanding achievements in the fields of science, literature and for promote world peace, এই পুরো অংশে একটি ক্লজ হবে। কেন বলছি আমি? দেখুন এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, খুবই সিম্পল লজিক, একদম সোজা বুঝতে, তেমন আসলে কঠিন না। দেখেন এখানে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকতো পুরো বাক্যে, তাহলে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ একা একা কখনো বাক্য গঠন করতে পারে না, কমপক্ষে আরেকটি ক্লজ লাগবে, প্রিন্সিপাল ক্লজ। আবার একটু যেহেতু আলোচনা প্রসঙ্গে আসছে, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, যে ক্লজ প্রিন্সিপাল ক্লজ ছাড়া বাক্য গঠন করতে পারে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা তো সংজ্ঞা বললাম। তবে তাছাড়াও সাবঅর্ডিনেট ক্লজ চেনার সহজ কিছু উপায় হচ্ছে যে যদি কোনো ক্লজের শুরুতে যে আপনার যদি রিলেটিভ প্রোনাউনগুলো থাকে, যেমন হু, উইচ, হ্যাঁ, দ্যাট থাকে, অথবা সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে যেমন as, since, because, when, হ্যাঁ, তারপরে how, ওকে, তারপরে though, although, before, after, অনেকগুলো সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে। কোনো ক্লজের শুরুতে যদি রিলেটিভ প্রোনাউন অথবা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে আপনি সহজে চিনে নেবেন যে এটা সাবঅর্ডিনেট ক্লজ। মনে করেন যেমন আপনার though যদি থাকে, though, although, হ্যাঁ, যদি থাকে, until, ওকে, তো এগুলো থাকলে এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর যদি সাবঅর্ডিনেট ক্লজ আপনি একটা দেখেন, শব্দগুলো যদি আপনার সেন্টেন্সের মধ্যে দেখেন, আপনি বুঝে নেবেন হ্যাঁ এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হওয়া মানে হচ্ছে যে
কমপক্ষে 8টা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। বাট আমাদের এই বাদ এই ধরনের কিছু ছিল না, এখানে একটাই ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর আমি পুরো স্ট্রাকচারটা আরো এক্সপ্লেইন করবো একটু পরে। তো তাহলে আমরা দেখুন কত গুরুত্বপূর্ণ। আসলে আমাদের অনেকেই কেন জানি মনে করে রাইট ফর্ম ভার্ব আমরা শুরু করে হবে, রুল নাম্বার 1 হচ্ছে এটা, রুল নাম্বার 2, রুল নাম্বার 3, আমরা রুল শুরু করে দিই। অথচ প্রথমে একটা স্টুডেন্টকে ম্যাচ করতে হবে পুরো সেন্টেন্সে কতটা ক্লজ আছে। কেন কতটা ক্লজ আছে সেটা বুঝতে হবে, বিকজ যতটা ক্লজ থাকবে ততটা ফাইনাইট হবে। এখন দেখুন রাইট ফর্ম অফ ভার্বে কোন একটা ভার্বকে যখন আমরা ফাইনাইট ভার্ব হিসেবে আপনার ইউজ করবেন, মনে করেন আপনার ব্র্যাকেটে ভার্বটা ফাইনাইট হচ্ছে, এটা আপনার বুঝতে হবে। আচ্ছা বুঝলেন, আপনি মনে করেন যে এই ভার্বটা ফাইনাইট হচ্ছে, তাহলে ফাইনাইট ভার্বকে অবশ্যই আপনাকে ভয়েস নিয়ে চিন্তা করতে হবে যে এই ভার্বটার কোন ভয়েস হবে। দেন আপনাকে টেন্স নিয়ে চিন্তা করতে হবে। লক্ষ্য করে আমাকে ভয়েস বলছি, টেন্সের পূর্বে, কারণ ভয়েস ঠিক না করে আপনি যদি টেন্স ঠিকঠাক করেন আপনার স্ট্রাকচারটা রং হয়ে যাবে। ওকে, যেমন দেখুন প্রেজেন্ট সিম্পল প্যাসিভ হলো am is a প্লাস v3 হয়, আর প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ হয় সাবজেক্ট প্লাস v1 হয়, রাইট? সো খুবই ইম্পর্টেন্ট, একটা ভার্ব যদি ফাইনাইট ভার্ব হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে আপনাকে ভয়েস বুঝতে হবে, সে ভার্বটার ক্ষেত্রে টেন্স বুঝতে হবে, আপনাকে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট নিয়ে ভাবতে হবে। ওকে, আর যদি একটা ভার্ব যদি নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, আমাদের অন্যান্য ক্লাস ধীরে ধীরে ক্লাসের মাধ্যমে অবশ্যই আপনার স্পষ্ট হয়ে যাবে যদি আপনি ধৈর্য সহকারে প্রতিটি ক্লাস দেখেন যে কখন একটা ভার্ব ফাইনাইট হচ্ছে, কখন একটা ভার্ব নন ফাইনাইট হচ্ছে। একটা নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে টেন্স নিয়ে ভাবতে হবে না, আপনাকে ভয়েস নিয়ে অবশ্যই ভাবতে হবে না, কারণ নন ফাইনাইট ভার্ব তো তাকেই বলে যে টেন্স নেয় না, যে টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। So it's really important for you to understand whether the verb you're using is going to be used as finite verb or non-finite verb. এটা বুঝতে হবে যে ফাইনাইট হচ্ছে না নন ফাইনাইট হচ্ছে, ফাইন। তো আমাদের যেহেতু আপনাকে অলরেডি এক্সপ্লেইন করেছি এতটুকু পর্যন্ত, ফুল স্টপ পর্যন্ত আমরা যা পড়েছি, এখানে একটি ক্লজ হবে। আমি সংক্ষেপে ব্যাখ্যা দিয়েছি যে এখানে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন ছিল না, রিলেটিভ প্রোনাউন ছিল না, মানে হচ্ছে কোনো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে না, এবং এখানে অ্যান্ড অর বাট দ্বারা দুইটা ক্লজ যুক্ত হচ্ছিল না আমরা দেখতে পেলাম, তার মানে এখানে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে না। আপনারা যদি ক্লজ নিয়ে খুব আরো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি খুব ডেডিকেটেড একটা ক্লাস দেব শুধু ক্লজের উপর, একদম ডিটেইলস ক্লজকে কভার করে। তো এখানে যদি দেখুন তাহলে এখানে একটা ক্লজ, তাহলে একটা ক্লজ মানে হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব অথবা মডেল ভার্ব হবে। মনে রাখবেন যদি কোন একটি ক্লজ যদি মডেল ভার্ব চলে আসে তাহলে সেখানে কিন্তু আর ফাইনাইট ভার্ব আসতে পারবে না। তবে হ্যাঁ, মডেল ভার্বের পর অবশ্যই এটা নন ফাইনাইট ভার্ব আসে, ইনফিনিটিভ, এবং সেটা হচ্ছে ব্যাড ইনফিনিটিভ, টু ছাড়া ইনফিনিটিভটা আসবে। ওকে ফাইন, তাহলে আমরা বুঝলাম যে এই বাক্যে কয়টা ফাইনাইট হবে, একটা ফাইনাইট হবে। কেন একটা ফাইনাইট হবে, কারণ এখানে একটা ক্লজ, রাইট? চলুন তাহলে এখন আমরা দেখি কয়টা ব্ল্যাঙ্ক আছে। ইটস রিয়েলি ইন্টারেস্টিং গেম, প্লিজ টেক ইট অ্যাজ এ গেম। এখানে দেখুন আওয়ার্ড, এই যে ভার্ব, এটা একটা মানে ভার্ব, তো মানে হচ্ছে পুরস্কার দেওয়া, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, আর এখানে দেখেন প্রমোট, এটাও ট্রানজিটিভ ভার্ব। প্রমোট মানে হচ্ছে কোনো কিছুকে প্রমোট করা, কোনো কিছুকে মানে বিজ্ঞাপন করা, কোনো কিছুকে সাপোর্ট করা। ওকে, প্রমোট করা এটা। তো যাই হোক, প্রমোট মানে হয়তো আপনারা বলতে পারেন উন্নতি করা বা উন্নয়ন করা, বাট এখানে অর্থ আসবে না এটা। আচ্ছা ফাইন, তো আমরা দেখি যে দুইটা ভার্ব আছে, দেখুন এখানে একটা ফিকশন চলে আসে, রাইট? ইটস ভেরি ইন্টারেস্টিং গেম। যে আমরা প্রথমে ফার্স্ট ডিসিশন নিয়েছি, দেখেন ধাপগুলো খুব খেয়াল করেন। প্রথমে ফুল স্টপ পর্যন্ত আমি পড়লাম, ফাইন। পড়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে কয়টা ক্লজ হবে। কেন কয়টা ক্লজ হবে বুঝলাম, বিকজ যতটা ক্লজ হবে ততটা টেন্স হবে এবং ফাইনাল অথবা মডেল ভার্ব দিতে হবে। আচ্ছা, তো আমি বুঝালাম যে এক্সপ্লেইন করলাম যে একটাই ক্লজ হবে, কারণ কোনো সাবঅর্ডিনেট ক্লজ অথবা কোঅর্ডিনেট ক্লজ এখানে ছিল না, প্রিন্সিপাল ক্লজ এখানে একটা ক্লজ হবে, রাইট? আচ্ছা, থার্ড যেটা দেখলাম যে আচ্ছা আমরা বুঝলাম এখানে একটা ক্লজ হবে মানে একটা ফাইনাইট অথবা মডেল হবে, এই বিষয় হতে পারবে না যেহেতু একটা ক্লজ। তারপর আমি দেখলাম যে এখানে দুইটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, দুইটা ব্ল্যাঙ্ক আছে, দুইটা ভার্ব আছে, তাহলে কি করতে হবে, দুইটা ভার্ব দিব। তাহলে দেখেন কোয়েশ্চেন চলে আসে, দুইজনের একজন ফাইনাইট ভার্ব হবে, কে ফাইনাইট হবে? কি প্রথমেরটা ফাইনাইট হবে, তাহলে এটা নন ফাইনাইট হবে, আর কি এটা যদি ফাইনাইট হয় তাহলে এটা নন ফাইনাইট হবে, যে কোনো একটা ফাইনাইট হবে এই দুইজনের। কেন? কারণ এখানে একটা ক্লজ, বুঝতে হবে কিন্তু। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে কে ফাইনাইট হবে, রাইট? চলুন আমরা বাক্যটা পড়ি, স্ট্রাকচার আমরা দেখি। তো যদি যে ভার্বটা ফাইনাইট হবে সেই ভার্বটার ক্ষেত্রে ভয়েস হবে, টেন্স হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে ভাবতে হবে, আর যেটা নন ফাইনাইট হবে সেটার ক্ষেত্রে এগুলো ভাবতে হবে না আমাদেরকে, রাইট? তো চলুন দেখি নোবেল প্রাইজেস অ্যাওয়ার্ড, এখানে এই ভার্বটা ফাইনাইট ভার্ব হবে। দেখুন পরবর্তী ভার্বটা আমি পড়ে দেখাচ্ছি, এটা ফাইনাইট হবে, আমরা ডিসিশন নিয়ে ফেললাম। তো এটা এখন টেন্স ভয়েসটা আমরা একটু পরে ভাববো আমরা। ওকে, নোবেল প্রাইজেস অ্যাওয়ার্ড, আমি এখানে অর্থ বলছি না, রাইট আনসারটা, এভরি ইয়ার ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস in the fields of science, literature and for promoting। দেখেন এটা খুব সহজ, আমরা জানি ফর হচ্ছে প্রেপোজিশন, এখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি ফর হচ্ছে প্রেপোজিশন। এখন হচ্ছে প্রেপোজিশনের পরে যে ভার্বটা আসে, প্রেপোজিশনের পরে আমরা জানি এটা
যে ভার্বটা আপনারা জানেন সহজ অনেক মনে করেন মুখস্থ করেন যে প্রেপোজিশন প্লাস ভিএম প্লাস আইএনজি, তাদেরকে রিকোয়েস্ট করবো একটু বেসিক গ্রামারটা ক্লিয়ার করেন। প্রেপোজিশন প্লাস ভিএম প্লাস আইএনজি ঠিক আছে, বাট আজকে থেকে বলে প্রেপোজিশন প্লাস জিরান্ড। কেন? তাহলে আপনি দেখেন আপনার বেসিকটা ঠিক হয়ে যাচ্ছে, কারণ জিরান্ড হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব। ওকে, তো প্রেপোজিশনের পরে জিরান্ড আসে, জিরান্ড নন ফাইনাইট ভার্ব, ইজ ভেরি ক্লিয়ার রুল। তো এখানে ফরের পরে যে ভার্বটা হচ্ছে প্রমোট, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বুঝে ফেললাম যে হ্যাঁ, এটা সুস্পষ্ট রুলের কারণে নন ফাইনাইট ভার্ব হচ্ছে, তার মানে আমরা এখন কনফিডেন্ট যে এই ভার্বটা ফাইনাইট ভার্ব হবে, রাইট? দেখুন সবগুলো তো লজিক দিয়ে আমি এক্সপ্লেইন করলাম যে এটা ফাইনাইট হবে কেন হবে, কেন একজনকে ফাইনাইট হতে হবে, কারণ এখানে একটা ক্লজ ছিল। তাহলে এই ভার্বটা ফাইনাইট হবে, ফাইন। এখন আমরা চিন্তা করি ফাইনাইট হওয়ার ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই ভাবতে হবে যে নাম্বার 1 হচ্ছে তার ভয়েস কি হবে, নাম্বার 2 হচ্ছে যে তার টেন্স কি হবে, নাম্বার 3 হচ্ছে আপনার এসভি, আমি যেটা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনাকে অবশ্যই হিসাব মিলাতে হবে এখানের মধ্যে যে সাবজেক্ট এবং ভার্বের যে ম্যাচিং এর বিষয়টা সেটা বুঝতে হবে। চলুন দেখেন, নোবেল প্রাইজেস অ্যাওয়ার্ড, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। কি টেন্স হবে? প্রেজেন্ট সিম্পল, কারণ এটা এখানে বর্তমানে একটা প্রেক্ষাপট নিয়ে কথা বলা হচ্ছে, প্রেজেন্ট সিম্পল টেন্স। ফাইন। আচ্ছা দেখেন, আমি বললাম টেন্সের আগে আসলে ভয়েস, লক্ষ্য করে আমি ভয়েস প্রথমে লিখেছি, কারণ একটা স্টুডেন্ট যদি টেন্স বুঝে ভয়েস যদি খেয়াল না করে কোনো একটা ফাইনাল ভার্বের ক্ষেত্রে, তাহলে তার স্ট্রাকচারটা ভুল হয়ে যাবে। আর আপনার এক্সামিনারের দিন শেষে কিন্তু আপনার আনসারটাই দেখবেন, উনি দেখবেন আপনার টেন্স বুঝছেন না বুঝেন না, উনি আপনার আনসারটা দেখবেন। আপনি শুধু একটা এমিজ আর অক্সিলারি বাদ দিয়ে দিয়েছেন, ভার্বটাকে ঠিকঠাক পাস পার্টিসিপেলে দিয়েছেন, বাট এটা কাটা যাবে না। আশা করি বুঝতে পারছেন। তো তাহলে এখানে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, ফাইন। আর এটা ভয়েস কি হবে দেখুন তো, এটার ভয়েস অ্যাক্টিভ অথবা তো প্যাসিভ হবে, আপনারা জানেন প্রতিটা ক্লজ অ্যাক্টিভ অথবা প্যাসিভ ভয়েস যেকোনো নিতে হবে। এখানে এটা প্যাসিভ ভয়েস হবে। কেন প্যাসিভ হবে একটু বুঝে নেন। নোবেল প্রাইজেস দেখেন, কোন ক্লজের সাবজেক্ট যদি কাজ গ্রহণ করে তাহলে সেই ক্লজটা প্যাসিভ ভয়েস হবে। আমি একটা কথা সুস্পষ্ট এখানে বলে দিচ্ছি, অনেকে বলেন যদি সাবজেক্ট কাজ করলে অ্যাক্টিভ। হ্যাঁ, আই সো সরি, এটা সাবজেক্টের ডেফিনিশন। আমরা অনেকে মনে করি যে আচ্ছা আমি সাবজেক্ট ডেফিনিশনে যাচ্ছি না, তো এখানে আমি অন্য ক্লাসে বলবো। তবে এই কথাটা খুব সিম্পলি মনে রাখবেন, একটি ক্লজ অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে সেটা ডিপেন্ড করে তার সাবজেক্টের উপর। সাবজেক্ট মানে কি? ভার্বের পূর্বে যে নাউন অথবা নাউন ফ্রেজ থাকে অথবা প্রোনাউনটা থাকে, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট যদি কাজ গ্রহণ করে কোনো একটি ক্লজের, কার? কোনো একটি ক্লজের, সেন্টেন্সের না। কেউ যদি মনে করেন সেন্টেন্সের বলে তাহলে একটু কথাটা খুবই স্ট্রং হচ্ছেন। দেখেন একটা বাক্যে 2-3টা ক্লজ থাকতে পারে, কিন্তু আপনার ভার্বটা কোন একটা ক্লজে পড়ছে, আপনার কিন্তু এই ক্লজের সীমানার ভিতরে নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আমি কথাটা বলছি, দেখেন কোনো একটি ক্লজের সাবজেক্ট যদি কাজ গ্রহণ করে তাহলে ক্লজটা প্যাসিভ হবে। ওকে, আর কোন একটি ক্লজের সাবজেক্ট যদি কাজ করে, সম্পাদন করে, মানে কাজ করে, পারফর্ম করে, তাহলে সেই ক্লজটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস হবে। দেখুন এখানে নোবেল প্রাইজ হচ্ছে সাবজেক্ট। নোবেল প্রাইজ কি? এটা দেওয়া, পুরস্কার দেয়, নাকি নোবেল প্রাইজ পুরস্কারকে দেওয়া হয়? প্রাইজ তো কখনো পুরস্কার দিতে পারে না, তাই না? নোবেল প্রাইজ, এই প্রাইজটাকে দেওয়া হয়। তাহলে আমাদের এখানে সাবজেক্ট নোবেল প্রাইজ যেটা কাজ গ্রহণ করছে, সে কারণে এই ভার্বটা প্যাসিভ ভয়েস হবে, এই ক্লজটা কি হবে? প্যাসিভ ভয়েস হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের এখানে আবারও কি আসলো? প্রথম বললাম যে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, যেহেতু সত্য কথা নিয়ে একটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলা হচ্ছে। আবার আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসের ব্যাখ্যা করে দেখলাম যেটা প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখন পুরো আমাদের টেন্সটা কি দাঁড়াচ্ছে? প্রেজেন্ট সিম্পল প্যাসিভ। আমি সব সময় টেন্স বলার সময় ভয়েস সহ বলি। আমাদের আরো কয়েকটা ক্লাস দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে সবসময় টেন্স বলার সময় ভয়েস সহ বলবেন, কারণ আপনি আলটিমেটলি টেন্সের স্ট্রাকচার লিখবেন আপনার পরীক্ষার খাতায়। আর টেন্সের স্ট্রাকচার লেখার সময় আপনি সেখানের মধ্যে আপনি যদি টেন্স বুঝেন, ভয়েস যদি আপনি ঠিকঠাক না থাকে, আপনি ভুল লিখবেন। তাহলে এখান থেকে টেন্স বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ, যেমন আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্যাসিভ। তো প্রেজেন্ট সিম্পল প্যাসিভের স্ট্রাকচারটা কি আবার আসে? প্রেজেন্ট সিম্পল প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের উপরে আমরা এম, ইজ অথবা আর দিব, প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এখানে অনেকে ভাবতে পারেন এত কিছু হিসাব করা দরকার আছে? জি, প্রয়োজন আছে। এটা খুব সহজ, কিন্তু সব জায়গায় তো খুব সহজ থাকবে না। বাট একটা স্টুডেন্ট খুব কনফিডেন্টলি বুঝে সে কি লিখছে এবং কেন লিখছে, তখন তার সফলতার অনেকটা নিশ্চিত করা যায়। তো সেই জন্য আপনি এটা আপনার হঠাৎ করে পরীক্ষার আগের দিনই প্র্যাকটিস শুরু করলে হবে না। আপনার প্র্যাকটিসের অভ্যাস করে খুব উন্নত প্র্যাকটিসের অভ্যাস গড়ে তুলতে হবে আপনাকে। বোঝাকে কখনো গ্রামার অ্যাপ্লাই করে বা বোঝাকে কখনো স্যাক্রিফাইস করবেন না প্লিজ। ওকে, অনেক সময় আপনার এক ফর্মাল কয়েকটা প্র্যাকটিস করে ফেলবেন আপনার হয়তো 10 মিনিটের মধ্যে, বাট পরীক্ষার হলে মনে হবে হ্যাঁ এটা করেছিলাম মনে হয়, বাট কনফিডেন্ট আপনার আনসারটা মনে থাকবে না যদি আপনি গ্রামাটিক্যাল ব্যাখ্যা যেটা না বুঝেন। তাহলে আমরা এটা বুঝলাম প্রেজেন্ট সিম্পল প্যাসিভ হবে। প্রেজেন্ট সিম্পল প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এম, ইজ, আর প্লাস V3 পাস্ট পার্টিসিপল। চলুন তাহলে আমরা কি দিচ্ছি? নোবেল প্রাইজেস ইজ অ্যাওয়ার্ডেড। না, আমরা এখানে ইজ অ্যাওয়ার্ডেড দিব না, যেহেতু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ম্যাচ করতে হবে। আমাদের এখানে সাবজেক্ট যেহেতু প্রাইজেস ছিল পুরো, তাহলে আমরা দেব আর অ্যাওয়ার্ডেড। আর
awarded. Nobel prizes are awarded every year. প্রতি বছর দেওয়া হয় for outstanding achievements in the fields of science, literature and for promote. এই ভার্বটা খুবই সহজ, আমি এখানে খুব ব্যাখ্যা করছি না বিকজ প্রয়োজন নেই। তো এখানে ফর যেহেতু প্রেপোজিশনের পর ভিএম প্লাস আইএনজি না বলে এখন থেকে বলবো যে প্রেপোজিশন প্লাস জিরান। জিরান হচ্ছে একদম নন ফাইনাইট ভার্ব। তো ফর প্রমোটিং আমরা এখানে আইএনজি দিব, জিরান দিব ফর প্রমোটিং ওয়ার্ল্ড পিস, অর্থাৎ বিশ্ব শান্তি প্রচার করার জন্য বা এটার অ্যাডভোকেট করার জন্য যে নোবেল প্রাইজটা দেওয়া হয়। ওকে, আন্ডার দিস প্রাইজ, এই প্রাইজের অধীনে the prize winner get a gold medal and a certificate and a large sum of money. এখানে একটি ক্লজ হবে, পুরো বাক্যে একটি ক্লজ হবে, কারণ এখানে কোন দেখবেন যে পুরো বাক্যটা ভালো করে পড়ে দেখবেন। আমি বলেছি অলরেডি যে যদি আপনাদের ক্লজ বুঝতে সমস্যা হয়, রাইট ফর্ম বাড়ার জন্য অবশ্যই ক্লজ বুঝতে হবে। কেউ যদি আপনাকে সরকার সমাধান দিয়ে থাকেন ওটা সেফ না বা নিরাপত্তা। তো আসলে ক্লজ যদি আপনাদের যদি বোঝার আরো কিউরিওসিটি থাকে তাহলে আমি আলাদা একটা ডেডিকেটেড ক্লাস দেব ইনশাআল্লাহ। লেট মি নো ইন কমেন্ট সেকশন অর ইউ ইন্টারেস্টেড নো অ্যাবাউট ইট। এখানে যেটা হচ্ছে যে এখানে একটি ক্লজ হবে, কারণ কোনো সাবঅর্ডিনেট কনজাংশন ছিল না, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে না, কোনো কোঅর্ডিনেট ক্লজ মানে এন্ড অর বাট দ্বারা কোনো ক্লজ এখানে যুক্ত হচ্ছিল না। তো এখানে একটি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তো আমরা দেখি তাহলে এখানে ব্ল্যাঙ্ক কয়টা আছে, যে গেট একটা ব্ল্যাঙ্ক আছে না, গোল্ড মেডাল একটি, এখানে যেটা হচ্ছে সাম অফ মানি ফার্স্ট অফ এখানে হয়েছে একটি ফাইনাল ভার্ব। দেখুন একটি ক্লজ, ব্ল্যাঙ্ক একটা, ভার্ব একটা, তো অবশ্যই সেটা তাহলে কি হবে, ফাইনাল ভার্ব হবে না, না বলা যাবে না। মনে করেন যে একটা খুব ইন্টারেস্টিং একটা ধাঁধা বলি এখানে, মানে একটা কুইজ মনে করেন বা একটা গেম মনে করেন। আপনি পুরা রাইট ফর্ম অফ ভার্ব আপনি এখন যে সেন্টেন্সটা পড়ছে সেই সেন্টেন্সটাতে একটি ক্লজ, ফাইন, সেখানে একটি ব্ল্যাঙ্ক, ওকে ফাইন। কিন্তু তাহলে দেখেন এই ব্ল্যাঙ্কটা যে ফাইনাইট হবে আপনি কনফিডেন্টলি বলতে পারেন না, কারণ এমন অনেক সময় হয় যে ব্ল্যাঙ্ক ছাড়া ওরা টেক্সটের মধ্যে একটি ভার্ব দিয়ে দিতে পারে এবং ওই ভার্বটা কি ফাইনাইট কিনা সেটা আপনাকে চিন্তা হবে। ইটস রিয়েলি ইন্টারেস্টিং, প্লিজ লিসেন কেয়ারফুলি। আপনি রাইট ফর্ম অফ ভার্বে যে ভার্বটা লিখবেন সেটা শুধু যে বুঝতে হবে তা না, আপনার টেক্সটের মধ্যে যে আপনি সেন্টেন্সটা পড়লে ওখানে কোনো ভার্ব গিয়েছে কিনা এবং ওই ভার্বটা ফাইনাল কি ছিল কিনা, এটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের এই প্রেক্ষাপটটা দেখেন, এখানে একটি সেন্টেন্সের মধ্যে একটি ক্লজ এবং এখানে একটি আমাদের ভার্ব লিখতে হবে, বাট এখানে যদি আরেকটা ভার্ব যদি এখানে মনে করেন আশেপাশে কোথাও একটা ভার্ব যদি ফাইনাল থেকে থাকে তাহলে কিন্তু ও তো আর ফাইনাল হতে পারবে না। কেন? কারণ একটি ক্লজে একটি ফাইনাল ভার্ব অথবা মডেল ভার্ব হয়। যদি আপনার দুইটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আমরা রং হয়ে যাবো ডেফিনেটলি। দেখুন কমন সেন্স দিয়ে অর্থ বুঝতে ভালো, আমরা বাঙালি অর্থ বুঝবেন, আপনার সেন্টেন্সটা বুঝতে সুবিধা হবে, বাট অর্থ দিয়ে কিন্তু আমরা রাইট ফর্ম ভার্ব করতে পারবো না। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট এন্ড মাইন্ডলি দিস, এটা বুঝতে হবে। তাহলে এখানে ফাইনাল ভার্ব আমি এখানে এক্সপ্লেইন করছি, দেখেন under this price, আমি যদি বলি পার্টস স্পিচ একটা বলে under preposition this demonstrative, price noun, the article, price noun, winner noun, get verb এটা পদ থাকুক, article, gold এটা হচ্ছে যে gold medal, gold এটা হচ্ছে যে এটা একটা noun, আচ্ছা যেটা হচ্ছে যে medal noun and conjunction, certificate এটাও noun। তো এইভাবে করে যাচ্ছে। ওকে, large word adjective, some খেয়াল করেন এটা noun, of preposition money noun। আপনার অনেকে শুধু রাইট ফর্ম বার করার সময় ভার্বটা খেয়াল করেন না, আপনাকে সবগুলো ওয়ার্ড চিনতে হবে, কারণ যদি অলরেডি একটা ফাইনাল ভার্ব চলে যায় তাহলে আপনার কিন্তু এই যে ভার্বটি আছে আমাদের এই প্রেক্ষাপটে সেটা কিন্তু ফাইনাল ভার্ব হবে না। আমি আসলে আনসার সাথে অনেক বেশি ব্যাখ্যা করছি, বিকজ দেখুন আপনি আনসার যে কোনো আনসার শিট খুললে আপনি আনসারটা পাবেন, বাট ব্যাখ্যাগুলো আসলে অনেক সময় এক্সপ্লেইন করে বলা হয় না, আমাদের বোঝা হয় না। তো দেখুন এখানে যে ভার্বটা এটা ফাইনাল ভার্ব হবে, বিকজ এখানে আর কোনো ভার্বই ছিল না, একটি ক্লজ ছিল, তো সেটাই ফাইনাল হবে। তো আমরা এখানে দিচ্ছি দেখেন under this prize, এই প্রাইজের অধীনে the prize winner get। চলো প্রথমে আমরা চিন্তা করতে হবে ফাইনাল ভার্বের ক্ষেত্রে ভয়েস কি হবে, ভয়েস এখানে প্রেজেন্ট সিম্বল হবে, কারণ প্রেক্ষাপট থেকে সত্য কথা বলা হচ্ছে। সেখানে এখানে মধ্যে দেখেন এটাকে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, অবশ্যই এটা অ্যাক্টিভ হবে। দেখেন কারণ সাবজেক্ট এখানের মধ্যে প্রাইজ উইনার পাবে, প্রাইজ উইনার নিজেই পাবে, তাই না? সাবজেক্ট কাজ করছে, এখানে সাবজেক্ট এখানে কাজ করছে, তাহলে এখানে অ্যাক্টিভ হবে। তাহলে টেন্স কি দাঁড়ালো, প্রেজেন্ট সিম্বল অ্যাক্টিভ। প্রেজেন্ট সিম্বল অ্যাক্টিভ দ্বারা স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V1, ওকে ফাইন, অথবা সাবজেক্ট প্লাস am is are only। মনে রাখতে হবে সাবজেক্টের পরে যেমন আপনি ভার্বের বেস ফর্ম দিলে আপনার যেমন প্রেজেন্ট সিম্বল টেন্স হয়, যেমন মনে করেন যে he reads books, প্রেজেন্ট সিম্বল টেন্স, ওকে। এবং একইভাবে দেখেন সাবজেক্ট পরে am is are আসে, এরপর কোনো ভার্ব আসে না, মনে রাখবেন am is are দিয়েও অথবা am is are দিয়েও কিন্তু প্রেজেন্ট সিম্বল অ্যাক্টিভ হয়। যেমন মনে করেন this is a pen, this is a pen, এখানে is এরপর কোনো ভার্ব নাই, দেখেন a pen, a the article, so this is a pen, এটা কিন্তু প্রেজেন্ট সিম্বল অ্যাক্টিভ, বুঝতে হবে কিন্তু। তো যাই হোক এখানের মধ্যে ভার্ব দেওয়াই আছে, তাহলে আমরা গেটের আমরা কি করি, গেটকে আমরা ভার্ব আমরা মেইন ফর্ম ইউজ করি,
গেট। কিন্তু এখানে ম্যাচিং করতে হবে, সাবজেক্ট এগ্রিমেন্ট ম্যাচ করার জন্য আমরা কি করব, উইনা একটা সিঙ্গুলার নাউন, আমরা কি বলবো, গেটস, কি বলবো, গেটস। সেখানে আন্ডার দিস প্রাইজ, দ্য প্রাইজ উইনার গেটস আ গোল্ড মেডেল অ্যান্ড আ সার্টিফিকেট অ্যান্ড আ লার্জ সাম অফ মানি। তাহলে আমরা এখানে গেটস দিচ্ছি, প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে বারবার সাথে অ্যাস যুক্ত করলাম। আমি তাহলে কি বলেছিলাম, আমি আসলে বললাম যেমন কয়েকটা মেসেজ যেটা আমি ক্লিয়ার করতেছি, তাহলে আমার আসলে ক্লাসটা সার্থক হবে। রাইট ফর্ম ভার্বের সরাসরি যে প্র্যাকটিস, যে রাইট ফর্ম ভার্ব বলবো হচ্ছে রুল নাম্বার 1, রুল নাম্বার 2, এই প্র্যাকটিস বাদ দিতে হবে। কি করতে হবে, ফুল স্টপ পর্যন্ত পড়তে হবে। দেন নেক্সট ফার্স্ট হচ্ছে পুরো সেন্টেন্সটা পড়তে হবে, অর্ধেক সেন্টেন্স পড়ে ডিসিশন নেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে যে সেন্টেন্সে কয়টি ক্লজ আছে সেটা অবশ্যই বুঝতে হবে। কেন বুঝতে হবে, কারণ যতটি ক্লজ থাকবে ততটি ফাইনাল ভার্ব অথবা মডেল ভার্ব হবে। ওকে, এবং শুধু ব্ল্যাঙ্কের ভার্বটা বুঝলে হবে না, ব্ল্যাঙ্কের বাইরেও যে টেক্সটে যদি কোনো ভার্ব দেওয়া থাকে সেটা ফাইনাল নাকি নন ফাইনাল সেটাও বুঝতে হবে, কারণ আপনার ব্ল্যাঙ্কের ভার্বের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর এরপরে কি ছিল, যদি আপনার মনে করেন যে দুইটি ক্লজ হয়ে থাকে, আপনি যদি বুঝে থাকেন তাহলে দুইটি ফাইনাল হবে অথবা মডেল হবে। মনে রাখবেন একই ক্লজের মডেল ফাইনাল দুটোটাই হয় না। ওকে, কখনো কখনো মডেল দিয়ে ক্লজ হবে, কখনো কখনো ফাইনাল ভার্ব দিয়ে ক্লজ হবে। ওকে, এবং একটা খুবই ছোট্ট একটা বেসিক রুল ছিল যে মডেল ভার্ব পরে সবসময় একটা নন ফাইনাল ভার্ব থাকবে, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, মানে টু ছাড়া। এই যে আমরা বলি আই ক্যান ডু ইট, এই ডুটা হচ্ছে একটি ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে এক ধরনের নন ফাইনাল ভার্ব। ওকে, তা আমি বলছি মডেল ভার্ব থাকলে তারপর কখনো ফাইনাল ভার্ব আসবে না, একটা নন ফাইনাল ভার্ব থাকবে, এবং সেটা হচ্ছে কোন ধরনের নন ফাইনাল, ইনফিনিটিভ। আবার হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে এক ধরনের নন ফাইনাল, যেমন জিরান্ড হচ্ছে এক ধরনের নন ফাইনাল ভার্ব। ওকে, তো আমি একটা কথা বলেছিলাম যে আর যদি কোনো ভার্ব যদি ফাইনাল ভার্ব হিসেবে ইউজ করে থাকি আমরা, তাহলে আমরা সেখানে ভয়েস চিন্তা করতে হবে। টেন্স এর আগে কিন্তু আমি ভয়েস বলছি এখানে। নাম্বার 2 হচ্ছে টেন্স চিন্তা করতে হবে, নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট এলিমেন্ট বুঝতে হবে। আর যদি কোনো ভার্ব নন ফাইনাল ভার্ব থাকে, প্র্যাকটিক্যাল কিছু রুল থাকে, সেগুলো অনুযায়ী আমরা ভার্বের বিভিন্ন ফর্ম ইউজ করব, বাট সেটা কিন্তু ফাইনাল না, সে কিন্তু টেন্স নিবে না। ওকে, টেন্স অনুযায়ী তার ফর্মগুলো হবে না। রাইট, আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো ক্লাস শোনার জন্য। আর রিকোয়েস্ট করবো যে ক্লাস শুনলে পুরো ক্লাসটা দেখবেন, আদারওয়াইজ হচ্ছে অর্থ দেখে ক্লাসটা হয়তো ভুল বুঝবেন অথবা পুরো ক্লাস নিয়ে আসলে আপনার রিয়েল সেন্সে বেনিফিট হবে না। ওকে, থ্যাংক ইউ all for listening with your patience.